আপকামিং ডাব্লিউপি কেপি যে এক্সামগুলো পেন্ডিং হয়ে রয়েছে, দীর্ঘ হয়তো প্রায় অনেক দিনের অপেক্ষা এখনো পর্যন্ত অনেকে করছো যে কবে এই পরীক্ষার ডেট বা একটা ফাইনালি অফিসিয়ালি ডেট তোমরা দেখতে পাবে। কিন্তু যা সিচুয়েশন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে তাতে করে অনেক পরীক্ষার্থী হয়তো ডিপ্রেশনে চলে গেছো যে কি করা উচিত বা কি করবে হয়তো বুঝে উঠতে পারছো না। দেখো, পরীক্ষার্থী যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ তোমাদের সামনে যে কথাগুলো আমি বলেছি এর আগে বা আজকেও যে কথাগুলো তোমাদেরকে বলবো, তোমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা ভিডিওর সেকশনে কমেন্ট সেকশন থাকবে, সেখানে জানিও তোমার মতামত। তাই ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকে কি ওরিয়েন্টেড ভিডিওটা হতে চলেছে। ওবিসি কেস নিয়ে যে একটা ওয়েস্ট বেঙ্গলে যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, এই সরকারি কেসের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়তো আগে আমি বুঝতাম না বাট যেটা এখন খুব ইজি বুঝতে পারি, সেটা কি যে যদি কোনো সরকারি ওরিয়েন্টেড কোনো একটা কেস করা হয়, সেই বা কোনো একটা কেস যদি রানিং থাকে, সেখানে বলতে পারো অনেকটা সে লকডাউনের মতন জিনিসটা। কীরকম জানো তো, মানে যেরকম কোভিড-19 যখন হয়েছিল তখন প্রথম আমরা কেউ ভাবতে পারিনি যে 2 বছর ঘরে এইভাবে আটকে যাব। আমরা প্রত্যেক হয়তো ভেবেছিলাম যে হয়তো এই তো আর 7 দিন, এই তো আর 5 দিন, তারপরে কি হবে, সমস্ত বাজার দোকান খুলে যাবে, আবার বেরোবো ঘুরবো, এই একটা জিনিস আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। কিন্তু কেউ কি ভাবতে পেরেছিলে প্রথম যেরকম একটা কারফিউ ঘোষণা করা হলো, তারপর আস্তে আস্তে সেটাকে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, তারপর 12 দিন, এইভাবে 1 মাস 2 মাস হতে হতে আমরা কীরকম একটা অভ্যস্ত হয়ে গেলাম যে হ্যাঁ, এটাকে তো মেনে নিতেই হবে। কারণ এখন যা সিচুয়েশন তাতে করে আমাদেরও বেরোনো ঠিক না। যতক্ষণ না পর্যন্ত গ্রিন সংকেত আসছে ততক্ষণ আমরা প্রত্যেকে সেফ থাকতে চাই, স্যানিটাইজ দিয়ে হাত ধো। তো জিনিসটা খানিকটা এইরকম বলতে পারো, বুঝতে পারলে? যখন পিএসসি ফুড এসআই এক্সামটা হয়েছিল, আমি একটু প্রিভিয়াস থেকে যাই, কারণ আজকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকে রয়েছে যারা হয়তো ফুড সাব ইন্সপেক্টর এক্সামটা দিয়েছিল। আমার নিজের এটা খুব এম ছিল, কেন জানো? কারণ ম্যাথ আর জিকে একটা রিটিং, এখানে স্পোর্টসের সিট ছিল। তো আমার জিমন্যাস্টিকে অল ইন্ডিয়া রয়েছে, এছাড়া আমার যোগাসন জিমন্যাস্টিকে একটা ইন্ডিয়া ওয়াইজ র্যাঙ্কও রয়েছে। কিন্তু আজ পর্যন্ত এর কোনো আমি ভ্যালু পাইনি। তো ভেবেছি যদি পুলিশ লাইনে সাকসেস পাই সেক্ষেত্রে হয়তো এগুলো হয়তো তার মূল্য সেখানে হয়তো একটু পাবো। তো দেখা যাক কি হয়। তো যখন আমি দেখেছিলাম, এবার এখানে কিন্তু কোনো স্পোর্টসের যে কাট অফ দেওয়া হয় এমনটা না, বুঝতে পারলে? তোমাকে রিটিন কোয়ালিফাই করতে হবে, যেরকম সবাই পরীক্ষা দিয়ে সমস্ত স্টেপগুলো ক্লিয়ার করে সেইভাবে যেতে হবে। এবারে ফেসিলিটিস কোথায়? হয়তো ইন্টারভিউ একটু ফেসিলিটিস পাওয়া যায়, স্পোর্টসের কোটাতে হয়তো তাকে নিতে হবে, এই একটা জিনিসটা, আর কিছু না। তো সেখানে ফুড এসআই দেখো ওই কটা সামান্য সিট ছিল, প্রায় 6 বছর পর ফর্ম বেরিয়েছিল। এবার যারা সিরিয়াস অ্যাসপিরেন্স হয় তারা কখনো নাম্বার অফ রিক্রুটমেন্টের দিকে দেখে না, তারা কি করে নিজের জন্য একটা সিট ভাবে আর সবাইকে ছিটকে ফেলে দেবো, এই একটা মেন্টালিটি নিয়ে পড়াশোনা স্টার্ট করে। এবার তুমি একটা জিনিস বলো তো, 2018-তে পিএসসি ফুড এসআইয়ের একটা কাট অফ গিয়েছিল, যেখানে অ্যাপ্রক্স আমরা দেখেছিলাম, যদি আমি জেনারেলদের কথা বলি, সেখানে ওই 77-78। এবার এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রিসেন্ট যেটা পরীক্ষাটা হলো, তো তাহলে যখন ফর্ম বেরিয়েছিল যে ফুড এসআইয়ের ফর্ম বেরোচ্ছে, এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমি আসছি তোমাদের জন্য আসছি, এটা একটু শোনো তাহলে বুঝতে পারবে। যখন ফুড এসআই ফর্মটা বেরোলো, তাহলে হঠাৎ কীরকম হলো বলো তো, যে পিএসসি ফুড এসআই ফর্ম বের করলো, তাহলে নাম্বার অফ রিক্রুটমেন্ট কিন্তু কেউ দেখেনি। ইয়েস, ফর্ম বেরিয়েছে, ভালো করে পড়তে হবে, একটা সিট তো আমি নেব। এবার যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স হয়, রাত দিন এক করে পড়াশোনা করেছে, তারা কি জানতো যে যে পরীক্ষাটার জন্য এত এম নিচ্ছে সেটা আগামীতে এরকম হতে পারে? বলবে না। তাহলে সিরিয়াস বিদ্যার্থী যারা, তারা কিন্তু রাত দিন এক করে পড়াশোনা করেছে, কি না আমাকে ক্র্যাক করতে হবে, কারণ রিটিন একটাই রয়েছে, 50টা জিকে, 50টা ম্যাথ। তো অ্যারিথমেটিক সেকশনের উপর ম্যাথ যতভাবে টেস্ট দেওয়া যায় ততভাবে দিয়েছে, বিসিএস লেভেল পর্যন্ত জিকে কাভার আপ করে গিয়েছে। এবার পরীক্ষার হলে কোশ্চেন কীরকম সেট আপ হয়েছে সেটা তোমরা জানো। এবার পরবর্তী টাইমে জানা গিয়েছিল নাকি নর্মালাইজেশন হবে। এবার যখন পরীক্ষাটা কমপ্লিট হয় তখন বুঝতে পারা যায় যে পরীক্ষাটার মধ্যে এরকম কোশ্চেন বা একটা পরীক্ষাটা ঠিকঠাক হয়নি, তো কেস করা হলো। এবার আমরা কি ভাবছি, যারা পরীক্ষার্থী, ইনফ্যাক্ট যারা ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, তারা কী ভাবছে, ধরো যারা প্রায় 94-95 একটা ভালো স্কোর করে দাঁড়িয়েছে, কোথায় কাট অফ যাবে, যাক না, তার থেকে তো অনেক বেশি আছে। এবার ইন্টারভিউ 20 নাম্বার, এটা ওখানে অ্যাড হবে, ইন্টারভিউটাও ভালো করে দাও, সেক্ষেত্রে একটা সিট তো কনফার্ম হবে। কিন্তু যারা অনেক নিচের স্কোর করেছে তাদের ক্ষেত্রে আমি যাচ্ছি না, যারা একটা ভালো স্কোর করেছে আফসোসটা হয় তাদের। এবার বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বা খবরে যে সমস্ত ইনফরমেশনগুলো উঠে আসছে, সেখান থেকে জানা যাচ্ছে যে নাকি কোর্টে কেস করা হলো, কী নিয়ে না, এই ফুড এসআইয়ের ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, তাহলে যারা পরিশ্রম করেছে, কষ্ট করেছে, তারা তাদের দাম পাবে, বলবে হ্যাঁ।
এইভাবে একটার পর একটা হিয়ারিং ডেট দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকে না ওই ডেটটার দিকে তাকিয়েছি যে এরপর যে ডেটটা আসছে সেখানে হয়তো আমরা একটা কিছু সবুজ সংকেত পাবো। তো এইভাবে কন্টিনিউয়াসলি যেতে 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 একটা টাইম এমন এলো, আজকে এই ভিডিওটার যদি আমি থাম্বনেল দিতাম যে পিএসসি ফুড এসআই আপডেট, কেউ দেখতো না। কেন জানো? কারণ অলরেডি সবাই বুঝে গিয়েছে ওই লকডাউন পিরিয়ডের মতো যে এখন কোনো রকমভাবে এটা পসিবল না। বুঝতে পারলে? ঠিক তেমনি আজকে যারা পিএসসি ফুড এসআইয়ের অ্যাসপিরিয়েন্ট ছিল, এখানে তো এজটা অনেক বেশি রয়েছে। বুঝতে পারলে? তারপর তো গভর্নমেন্ট রুলস ওয়াইজ এসসি এসসি ওবিসি এদের তো আলাদা ফেসিলিটিস রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে পিএসসি ফুড এসআইটা নিয়ে কতজন চিন্তা ভাবনা করছে? প্রত্যেকে ভাবছে একটা টেস্ট দিয়েছিলাম, কিন্তু আফসোসটা হচ্ছে তাদের যারা ঠিকঠাক প্রিপারেশনস করে পরীক্ষাটা দিয়ে এসছে। তারা তাদের কষ্টের দাম পেলো? বলবে না। তাহলে আমরা আমাদের কষ্টের দাম পেলাম না। কিন্তু আমরা কিছু করতে পারলাম না। অনেক কিছুই হয়েছে, কোনো কিছু আপডেট পাইনি। হ্যাঁ, আমরা বলছি যদি পরীক্ষা হয় আমরা তাও রাজি, সিবিটি মোডে পরীক্ষা হোক আমরা রাজি। কারণ আমরা পরীক্ষার্থী, আমরা যোদ্ধা, আমরা যুদ্ধ করতে পারবো। পরীক্ষার হলে 50টা ম্যাথ যদি টাপও দেওয়া হয় পরীক্ষার হলে সলভ করবো। 50টা জিকে যদি ডেপথের থেকেও তোলা হয় সেখান থেকে যতগুলো পারবো আনসার করে আসবো। কিন্তু প্রবলেমটা হবে তাদের যারা পরীক্ষাটা ঠিকঠাক দেয়নি। বুঝতে পারলে? কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্স হবে তারা এখনও ফাইট করে দেবে অন দ্যাট মোমেন্ট পরীক্ষার হলে গিয়ে যে এক্সাম কন্ডাক্ট হোক। তাহলে আমরা তো দুটোর মধ্যে একটা চাইছি যে হ্যাঁ একটা এক্সাম হোক, সেটা সিবিটি মোডে হোক, সেটাও আমরা চাই। আদারওয়াইজ যদি রেজাল্ট আউট করার পর যদি আলাদা একটা কোনো এক্সাম হয় সিবিটি 2 আকারে, সেটাও নিতে পারে। কিন্তু দেখো কোনো কিছু হয়নি। এবার তোমাদেরকে অনেকক্ষণ হোল্ড করে রাখলাম এই পিএসসি ফুডের সেটা নিয়ে। এটা না বললে না এর পরের কথাটা বুঝতে পারবে না। যারা স্কিপ না করে ভিডিওটা দেখছো তারাই বুঝতে পারবে, আদারওয়াইজ কমেন্ট সেকশনে এসে তো অনেকে অনেক কিছু বলছো। এবার মন দিয়ে কথাটা শোনো যেটা বলছি। এই যে ওবিসি কেসের মামলাটা ধরো কোর্টে যে চলছে, প্রথম কীরকম হলো? নেক্সট হিয়ারিং ডেট, নেক্সট হিয়ারিং ডেট, নেক্সট হিয়ারিং ডেট। আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে নেক্সট হিয়ারিং ডেটে হয়তো সব কিছু সলিউশন হয়ে যাবে। ইনফ্যাক্ট মে মাসে একটা অ্যাপ্রক্স কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। প্রায় ধরে নাও 80%-এরও ওপরে যদি বলি মে মাসে কিন্তু কেপি কনস্টেবলের প্রিলিমসটা কন্ডাক্ট হয়ে যেত। এবার রিসেন্ট যে ওবিসি কেসটা 3 মাস এইভাবে পিছিয়ে যাবে, এটা না তুমি জানতে না আমরা জানতাম, কেউ জানতাম না। কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইউপিএসসির মতন একটা নিজেকে মোটিভেট করে নিয়েছে, মানে ওর যে পড়ার জায়গাটা সেটা ডাব্লিউপি পুরো একদম পতাকা লাগিয়ে পুলিশের ছবি লাগিয়ে আগামী দিনে যেহেতু একটা হবে, একটা ইউপিএসসির এক্সপিরিয়েন্সকে যেরকমভাবে দেখেছো তোমরা, ঠিক ওই রকম একটা জিনিস ও নিজের মধ্যে নিয়ে এসেছে। কিন্তু আমি কখনোই বলবো না যে নিজের এম বা টার্গেট ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য হবো, এরকম একটা এম রাখো। তুমি যদি একজন সিরিয়াস পরীক্ষার্থী হও সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সপিরিয়েন্স অনেক টাইপের হয়। অনেকে কী করে জানো, যে আমি এই এক্সামটার জন্য পার্টিকুলার প্রিপারেশন নিচ্ছি, এবার সে কী করে, সে ওই এক্সামটার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছে। কিন্তু সেই এক্সামটাকে আগে টার্গেট করো যে এটা কি ঠিকঠাকভাবে সমস্ত কিছু হচ্ছে। যদি বলো হ্যাঁ, তাহলে বলবো এটার প্রিপারেশন নাও। আজকে দেখো প্রাইমারির অনেক পরীক্ষার্থী রয়েছে বা অনেক পরীক্ষার্থী ছিল যারা কিন্তু এখন আর এই লাইন থেকে ডিট্যাচ হয়ে গেছে, কারণ ঠিকঠাক রিক্রুটমেন্ট নেই। তাহলে তারা এখন কোথায় যাবে? কেউ হয়তো বিএড করেছে, কেউ হয়তো ডিএড করেছে, তারা তো সব বসে আছে। বুঝতে পারছো? এবার প্রবলেমটা কোথায় হচ্ছে? যারা একটা এজ ওরিয়েন্টেড এক্সামগুলো দিচ্ছে, ধরো এই যে পুলিশ পরীক্ষাগুলো হয় এখানে একটা এজ থাকে। অনেক স্টুডেন্ট রয়েছে, হতে পারে তুমি ছেলে বা মেয়ে, সেক্ষেত্রে তুমি একটা লাস্ট এজে এসে দাঁড়িয়েছো, হয়তো বিগত বছরও পরীক্ষা দিয়েছো, একটু নাম্বারের জন্য তুমি মিস্টেক হয়ে গেছে, যেটা তুমি এইবারে তার একটা জেদ যে হ্যাঁ আমি এবারে একটা ক্র্যাক করবোই করবো, হ্যাঁ তুমি পারবে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে গেছে? যেটাকে টার্গেট করেছো সেটা হচ্ছে স্টেট ওরিয়েন্টেড এক্সাম, আর স্টেটে একটাই এক্সাম ঠিকঠাক হচ্ছে, সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি। এই রিসেন্ট 3 বছর ধরে যদি দেখি ফর্মও বেরোচ্ছে, পরীক্ষাগুলো ঠিকঠাক হচ্ছে। এবার কম্পিটিশান নিজেদের মধ্যে ছিনিয়ে নিতে হবে সিট, এটা তো স্বাভাবিক ব্যাপার, দিনের পর দিন কম্পিটিশান বাড়বে। কিন্তু আমি প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা কথা বলবো যে প্রিপারেশন একটা এমন রাখা উচিত যেটা হচ্ছে একটা মাল্টি প্রিপারেশন। মাল্টি প্রিপারেশন জিনিসটা কি? দেখো, মাল্টি প্রিপারেশন জিনিসটা হবে ঠিক এটাই, যেখানে তোমার একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য যে সাবজেক্টগুলোকে দরকার, একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য ঠিক যে জায়গাগুলোকে তোমাকে টার্গেট করতে হবে তুমি সেগুলোকে ভালোভাবে কভার আপ দাও। আজকে ধরো তুমি ডাব্লিউবি এক্সামটাকে টার্গেট করেছো, তুমি কি শুধু ডাব্লিউবি ওরিয়েন্টেড পড়াশোনা করছো? বলবে না। তুমি জিকেতে হয়তো অনেক ডেপথে চলে গিয়েছো, তুমি ম্যাথ হয়তো অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্র্যাকটিস করছো, বিভিন্নভাবে টেস্ট দিয়ে নিজেকে ইমপ্রুভ করছো, যাতে করে ওই পরীক্ষার হলে প্রশ্নগুলোকে নিয়ে তুমি কোনো রকম কোনো প্রবলেম না ফেস করো। এটার জন্য এত কষ্ট করছো। কিন্তু আজকে যে পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, মানে পরীক্ষার বলাটা ভুল, মানে ধরো এই যে কেসটা পিছিয়ে যাচ্ছে, এবার যতক্ষণ না ওবিসি কেস মিটবে ততক্ষণ পরীক্ষা বার হবে না। এবার প্রবলেমটা কাদের হবে? প্রবলেমটা হচ্ছে যার 20 বছর বয়স তার না, প্রবলেমটা হচ্ছে যাদের
সিনিয়র এজে এসে পৌঁছে গেছে, যে সমস্ত দাদা দিদিরা আজকে লাস্ট এজে এসে পৌঁছে গেছে, বা যাদের হয়তো খুব রিসেন্ট এবার হয়তো এজ পেরিয়ে যাবে, তারা কিন্তু প্রবলেম ফেস করবে। দেখো 2010 সালের পর থেকে যে সমস্ত প্রবলেমগুলো আছে, তার আগের তো কোনো কিছু প্রবলেম নেই, তাহলে চাইলে পরীক্ষাটা হতে পারে। কিন্তু এখন এই ব্যাপারগুলো সরকারি কেস, এই ক্ষেত্রে কী হবে কেউ বলতে পারবো না। তাই আমাদের অ্যাকচুয়ালি যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রোভাইড করছি, যে তুমি যদি একজন সিরিয়াস অ্যাসপিরেন্টস হও, তোমার সবার প্রথম যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা কি জানো, যেটা ক্র্যাক করতে হবে। এবার তোমার টার্গেট আছে ধরো ডাব্লিউপিকেবি, হ্যাঁ রাখো, আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে যে টার্গেটটা রেখেছো আগামী দিনে যে উর্দিটা পেতে চাইছো সেটার থেকে তুমি সরে যাও, না, এটা কখনো বলবো না। আমি একটা কথাই বলতে চাইবো যে তুমি এমন একটা প্রিপারেশান রাখো, যে প্রিপারেশানটা তোমার এখন অনগোয়িং চলছে, সেটাকে একটু ডেপতে যাও। কেন জানো, ধরো রেলের যে পরীক্ষাটা হচ্ছে, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, এগুলো তুমি ফর্ম ফিল আপ করার পর 3-4 মাস টাইম পাবে, দেখবে অ্যাডমিট কার্ড, পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা দেওয়ার দেখবে 10-12 দিনের মধ্যে আনসার কী পাবে, তার 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট পাবে। মানে সিলেকশনটা না খুব তাড়াতাড়ি হয়, বলতে পারো তোমার স্বপ্নটাই পূরণ করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্টেরই প্রিপারেশন নেবো, আমরা কি স্টেটের কোনো পরীক্ষা দেবো না? হ্যাঁ দেবে, স্টেটের পরীক্ষা যখন ঠিকঠাক হচ্ছে তুমি পরীক্ষা দেবে, কিন্তু তোমার তো একটা চাকরি দরকার, তুমি রাত দিন এক করে প্রিপারেশন করছো কী জন্য? সাকসেস পাবে, মা বাবাকে জড়িয়ে ধরে বলবে পেয়েছি, দুনিয়াতে মাথা উঁচু করে সম্মানের সাথে বলবে যে ইয়েস, আজকে আমার এটা হচ্ছে র্যাঙ্ক। কিন্তু তুমি যেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছ সেটা তখন প্রবলেমে রয়েছে। তাহলে তোমার কি এই মুহূর্তে কোনো পরীক্ষা নেই, নাকি তুমি গ্র্যাজুয়েশন করনি বা এইচএস বা তোমার মাধ্যমিক পাস নেই? নিশ্চয়ই করা আছে, তাই তুমি পরীক্ষা দিচ্ছ। এবার বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ডিগ্রি লাগে, যেমন মাধ্যমিক পাস করে থাকলে তুমি ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু বসতে পারছো, গ্র্যাজুয়েশন থাকলে আপার লেভেল এক্সামগুলো টার্গেট নিতে পারছো। এবার তুমি যখন ডাব্লিউবির অঙ্ক করছো, তুমি হতে পারে একটা সুবিধা সেরা ছায়া বই ফলো করছো, বা রেলওয়ে চ্যালেঞ্জার ফলো করছো, বা তুমি অনলাইন থেকে টেস্ট দিচ্ছ, তোমার কমপ্লিট হয়েছে। এবার তুমি কী করছো, অ্যানালাইসিস করছো, নিজে দিয়ে ইমপ্রুভ করছো। এটা কেন করছো? যাতে পরীক্ষার হলে তোমার পরীক্ষাটা ঠিকঠাক হয়, সেখান থেকে কোনো প্রশ্ন যাতে তোমার ছাড়া না যায়, তাই তো? তাহলে তুমি ওই প্রিপারেশনটাকে যদি একটু বুস্ট আপ দাও, ধরো রেলওয়ে গ্রুপ ডি, এখানে যে ফর্ম, এমন না যে প্রত্যেক বছর বছর পাচ্ছ, এবার থেকে হয়তো ক্যালেন্ডার দেবে এসএসসির মতন, বাট 2018-র পর এই 2024 রেলের ফর্ম বেরোলো। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষাগুলোকে তুমি যদি টার্গেট করো, তোমার প্রবলেম কী? তোমরা অনেকে কী ভাবো জানো তো, যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বিরাট ব্যাপার। আরে বাবা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা স্টেট গভর্নমেন্টের পরীক্ষার মধ্যে ডিফারেন্স একটু, কি একটু, এখানে কারেন্ট অ্যাফেয়ারের ওয়েটেজ কম, ওখানে কারেন্ট অ্যাফেয়ারের ওয়েটেজ বেশি। এবার তুমি ডাব্লিউপিকেপির একজন অ্যাসপিরেন্ট যদি হও, তুমি তো 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ছো, তুমি ওকে ডিটেলসে পড়ছো না? পড়ছো। তাহলে এটা তুমি ডাব্লিউপিতে দুটো পেতে, ওখানে তুমি 5টা 7টা 8টা নাম্বার অফ কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। তাহলে সেটাকে একটু ভালোভাবে পড়ো, একটু আপডেট থাকো, বুঝতে পারলে? আজকে তুমি যে ম্যাথ করছো, এখানে হয়তো তুমি 2-3টে চ্যাপ্টারকে স্কিপ করছো, যেটা হয়তো ডাব্লিউপিকেপিতে ওখান থেকে নাম্বার অফ কোশ্চেন্স কম দেয়। কিন্তু তুমি যদি এটা রেলের গ্রুপ ডি দাও, বা এনটিপিসি এক্সামগুলো দাও, বা আপকামিং এসএসসি এমটিএস এক্সামগুলো দাও, এই সমস্ত পরীক্ষাগুলো, সেই ক্ষেত্রে তোমার এজও থাকছে, তুমি বুঝতেও পারছো, প্লাস তোমার এখানে বেনিফিট কী থাকছে জানো, যে ম্যাথগুলো তুমি করছো এই ম্যাথগুলোই ওখানে পাবে, কিন্তু ওখানে নাম্বার অফ কোশ্চেন্স যেটা থাকে, সেই কোশ্চেন্সগুলোর লেভেল যদি বলি, যেটা মেন এক্সামে ফেস করছো ওই টাইপের কোশ্চেন্সগুলো পাচ্ছ। এখানে তুমি যে ডাটাগুলো পাচ্ছ ডাইরেক্ট লিঙ্ক করতে পারছো, 2 = 2000, 1 = 1000, তাহলে 4 = 4000। এখানে কী হয়, হয়তো একটু পয়েন্টে থাকবে, প্রায় ভ্যালু, অ্যাপ্রক্স ভ্যালু 2 দশমিক পর্যন্ত এই রকম। এবার ক্যালকুলেশনটা ফাস্ট করার জন্য তোমার সুবিধা কী, তোমাকে হিউজ প্র্যাকটিস করতে, তুমি তো সেটা করছো, তাহলে তুমি ওই এক্সামগুলো কেন আসতে চাইছো না? তুমি কেন ওটাকে টার্গেট করছো না? হ্যাঁ, তুমি ওই এক্সামটাকে টার্গেট করে এগিয়ে যাও, কারণ আগামী 3 মাসের মধ্যে সেই এক্সামগুলো কন্ডাক্ট হচ্ছে। তাহলে যেটা সামনে আসছে তোমরা সেটাকে কেন টার্গেট নিচ্ছ না? তোমরা অনেকে কী ভাবছো জানো তো, যে তুমি যেটা ভাবছো সবাই ওই এক মেন্টালিটি নিয়ে বসে আছে, না, এটা ভুল। যারা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স হয় তারা কিন্তু এগুলো করছে অলরেডি। কেন? কারণ ডাব্লিউপিকেপির যখন এক্সাম হবে, হ্যাঁ তারা এক্সাম দেবে, তারা মাঠও কোয়ালিফাই করবে, চাকরিও পাবে। কিন্তু যে এক্সামটা সামনে আসছে তুমি সেটাকে টার্গেট যদি করো, তাহলে ফর বেটার ফর ইউ। তাহলে প্রত্যেক অ্যাসপিরেন্টসকে একটা কথা বলবো, যে তুমি যে ম্যাথ, যে রিজনিং করছো, রেলে কোনো ইংলিশ নেই, তুমি সেই এক্সামগুলোকে টার্গেট নাও। এসএসসি এমটিএসের জন্য ইংলিশটা একটু ভালো করে পড়ো, তুমি তো ডাব্লিউবিকেপির জন্য ইংলিশ পড়ছো। অনেক হয়তো বলতে পারো যে 10 নাম্বার ইংলিশ আমি ওটাকে সরিয়ে দেবো, কিন্তু আমি কখনোই বলিনি যে 10 নাম্বার ইংলিশটাকে সরিয়ে দাও। বলেছি যদি তোমার ওগুলো স্ট্রং পয়েন্ট হয়ে থাকে, তুমি সেখান থেকে আউট অফ 75 ভালো স্কোর ক্যারি করে দিচ্ছ, তাহলে একটা এভারেজ সেকশনে স্কোর করার জন্য তোমাকে তো ইংলিশে কিছু একটা স্কোর করতে হবে, তুমি তো পড়ছো।
তো সেটাই রেগুলার বেসে একটু টাইম দাও। যেটা তুমি 5টা ইডিয়াম করছিলে, 5টা ওয়ান ওয়ার্ড করছিলে, সেখানে ওটাকে 10টা করে করো। যেখানে 5টা ভয়েস চেঞ্জ করছিলে সেখানে 10টা ভয়েস চেঞ্জ করো। এইভাবে একটু একটু করে ইমপ্রুভ করো, কারণ আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে শিওরলি পরীক্ষা একদম, সেগুলোকে টার্গেট করো। এবং এই সমস্ত পরীক্ষায় তুমি তোমার কষ্টের দামটাও পাবে, তোমার পরিশ্রমটার ফল বৃথা যাবে না। বুঝতে পারলে? তুমি যে মেহনত করছো তার রং তুমি রঙিন দেখতে পাবে। আর ডাব্লিউবিপি কেপির যখন এক্সামটা কন্ডাক্ট হবে, তখন হয়তো তোমার এই এক্সামটা কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি আরও তো ইমপ্রুভ হয়ে যাচ্ছ, তখন তোমার এই এক্সামগুলো আরও ইজি লাগবে। বুঝতে পারলে? কারণ সেন্ট্রালের প্রিপারেশনটা তোমার কাছে যদি কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে তোমার এই ওরিয়েন্টেড এক্সামগুলো অনেকটাই ইজি মনে হবে। তোমরা অনেকেই হয়তো ভাবো যে যারা ডাব্লিউবিকেপিতে সিলেকশন পাচ্ছে তারা হয়তো ডাব্লিউবিকেপি নিয়ে দিনরাত পড়েছে। না, তারা হচ্ছে মাল্টি প্রিপারেশনের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যুক্ত থাকে। ইয়েস, দেখবে কেউ হয়তো এসএসসির এক্সপিরিয়েন্স আছে, কেউ হয়তো এসএসসি জিডির এক্সপিরিয়েন্স আছে। তারা কি টার্গেট রেখেছে ডাব্লিউবিকেপি? না, তারা টার্গেট রেখেছে ওটাকে। এবার যখন এই পরীক্ষাগুলো আসছে তারা অটোমেটিক এটা ক্লিয়ার করছে। আজকে ধরো এই যে আরপিএফের কথা যদি বলি, আরপিএফ কনস্টেবল যারা পরীক্ষা দিয়েছে, ধরো এমনও তো আছে, এখানে তো কোনো বাধ্যতামূলক নেই যে যে এসআই পরীক্ষা দেবে সে কনস্টেবল বসতে পারবে না। তাহলে যারা এসআই পরীক্ষা দিয়েছে, ওই তো 35টা অঙ্ক, 35টা রিজনিং আর 50টা জিকে, এবার ওর প্র্যাকটিসটা রেখেছে এসআই লেভেলের। এবার সে এসআইও দিল, কনস্টেবলে দিল, দেখা গেলো তার কনস্টেবলটা ক্র্যাক হয়ে গেল। বোঝাতে পারলাম? তো মন দিয়ে পড়াশোনা করো, একদম ডিমোটিভেট হো না। আর দেখো পরীক্ষার ডেট তো পাবেই, কিন্তু সেটা হয়তো একটু লেট হবে। এবার এই যে টাইমিংটা, তুমি সেন্ট্রাল এক্সামগুলোকে ফোকাস রাখো। এমটিএসের ফর্ম রিসেন্ট বেরোবে, তার পাশাপাশি তুমি রেলের যেটা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করা যদি আছে সেটাকে টার্গেট নাও। এনটিপিসি এক্সাম আর 3টে মাসের অপেক্ষা। তাহলে মন দিয়ে পড়াশোনা করো এবং এগুলোর জন্য এগিয়ে যাও, এবং এখানে নিজের একটা সিট কনফার্ম করার লক্ষ্য রেখে এগিয়ে যাও। আপকামিং তুমি যখন ডাব্লিউবিকেপির পরীক্ষা দেবে, তোমার এমনি ক্লিয়ার হবে। বোঝাতে পারলাম? তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই লাইক করো আর তোমাদের ফ্রেন্ড সার্কেলও শেয়ার করো। আর আজকে কোনো বন্ধুকে আমি বলবো না যে তুমি আমার এই ব্যাচটা নাও, ওই ব্যাচটা নাও। যদি তোমার মনে হয়ে থাকে যে ম্যাথে ইমপ্রুভ হতে চাই, তাহলে আমার ভিডিও সেকশনে ম্যাথের ক্লাসগুলো অবশ্যই দেখো। জিকে জিএসটা যদি তুমি কুইক রিভিশন দিতে চাও, অবশ্যই কিন্তু জিকে জিএসের আমার যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে এসো। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, আমি এখান থেকে ম্যাথ আর জিকেটা আমি খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারবো, তাহলে তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যেটা হেল্পলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশানটা অল করো, যাতে করে আপকামিং লাইভ জিকে ক্লাস, ম্যাথ, রিজনিং এছাড়া চাকরি সংক্রান্ত আপডেট সমস্ত কিছু তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায়। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক জয়েন করে নিও, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।